শ্মশানের নিস্তব্ধতা ছিন্ন করে ভেসে আসছিল তান্ত্রিকের মন্ত্রপাঠ। ওম রিং কালী ভদ্র কালী অঘরে চণ্ডে স্বাহা। ওম রিং কালী ভদ্র কালী অঘরে চণ্ডে স্বাহা। ওম রিং কালী ভদ্র কালী অঘরে চণ্ডে স্বাহা। আগুনের মধ্যে আহুতি প্রদান করছে তান্ত্রিক। ঘি, ধুনো, কর্পূর এবং আরো কোনো অজানা উপকরণের পোড়া পোড়া গন্ধ অন্ধকার শ্মশানের ভারী বাতাসকে যেন আরো ভারী করে তুলছে। সেই ঘন আধারে তান্ত্রিকের সামনে হাত জোর করে নিঃশব্দে বসে আছে একজন অচেনা আগন্তুক। দম বন্ধ করে অপেক্ষা করছে তান্ত্রিকের ক্রিয়া সমাপ্তির। ওম রিং কালী ভদ্র কালী অঘরে চণ্ডে স্বাহা। ওম রিং কালী ভদ্র কালী অঘরে চণ্ডে স্বাহা। শেষ আহুতি প্রদান করে মন্ত্র থামিয়ে আগুনের সামনে বসে থাকা তান্ত্রিক ধীরে ধীরে নিজের মাথা তুলল। চোখ তুলে চাইল আগন্তুকের দিকে। তান্ত্রিকের চোয়াল শক্ত, চোখে একরাশ পৈশাচিক দীপ্তি। দৃঢ় শক্ত কণ্ঠে সে বলে উঠল, তোর ফাড়া কেটে গেছে। হ্যাঁ, প্রায় কেটে গেছে, কিন্তু পুরোপুরি এখনো কাটেনি। সেটা কাটাতে হলে তোকে একটা কাজ করতে হবে। আগন্তুক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তান্ত্রিকের দিকে। তান্ত্রিক তার ঝোলা থেকে একটা ছোট্ট তাবিজ বার করে আগন্তুকের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নে, এটা ধর। এই তাবিজটা নিজের কাছে রাখ। কাল সকালে সূর্য ওঠার পরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এটা গলায় ধারণ করবি। তুই ছাড়া এই তাবিজ যেন কারো নজরে না পড়ে, তাহলে কিন্তু এর গুণ শেষ হয়ে যাবে। আগন্তুক তাবিজটা নিয়ে মাথায় ঠেকিয়ে নিজের ঝোলায় রেখে দিল। তান্ত্রিক রক্ত শীতল হাসি হেসে বলল, এই তাবিজ ধারণ করার পর থেকে তোর হাতে 1 বছর সময় থাকবে। এই 1 বছরের মধ্যে যদি তুই একজন নিরীহ মানুষের নরবলি দিতে পারিস, তবে তোর ফাড়া চিরতরে কেটে যাবে। তখন তুই চন্দ্রভ্রষ্ট ভাগ্যদোষ থেকে মুক্তি পাবি। নরবলি কথাটা শুনে আগন্তুক চমকে উঠল। মুখটা নিমিষেই ফ্যাকাশে হয়ে গেল। তবে যাকে তাকে বলি দিলে কিন্তু হবে না। এর নির্দিষ্ট কিছু শর্ত আছে। যদি সেই শর্ত না মানিস, তবে বলি দিলেও কিছু লাভ হবে না। উল্টে ভাগ্যদোষ আরো গেঁথে বসবে তোর জীবনে। আগন্তুক এখনো এক দৃষ্টি ভয়ে ভয়ে তাকিয়ে আছে তান্ত্রিকের দিকে। তান্ত্রিক এবার নিচু গলায় ধীরে ধীরে বলতে শুরু করলো, যে ব্যক্তিকে তুই বলি দিবি। কয়েক মিনিট ধরে বলির শর্তগুলো তান্ত্রিক বলল। বলির এরূপ কঠিন শর্ত আগন্তুক আগে কোনোদিনও শোনেনি। আগন্তুকের গলা শুকিয়ে এলো। এত কঠিন, এত সূক্ষ্ম শর্ত! এই শর্ত পূরণ করা একরকম ভাবে প্রায় অসম্ভব। নমস্কার আমাদের শ্রোতা বন্ধুরা, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে। বঙ্গকথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার জানাই স্বাগতম। আপনারা ইতিমধ্যে আমাদের গল্পগুলোকে যেরকম ভালোবাসা দিচ্ছেন, আমাদের চ্যানেলটাকে এরকম ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনারা শুনবেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে গ্রাম বাংলার একটি হাড়হিম করা ভয়ের গল্প, গ্রামের নাম নিমডাঙ্গা। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি দিব্যেন্দু দাস। শুরু হচ্ছে আজকের গল্প। গভীর নিঝুম রাত। বাইরে একটানা বৃষ্টির দাপট ক্রমেই বেড়ে চলেছে। ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে গোটা গ্রাম। বাতাসে বয়ে চলেছে সবুজ পাতার গন্ধ, ভেজা মাটির মাদকতা, দূরের ধান ক্ষেত থেকে ভেসে আসা পাকা ধানের গন্ধ। বৃষ্টির টাপুর টুপুর শব্দের সঙ্গে মাঝে মাঝেই এক একটা বাজ পড়ছে প্রচণ্ড শব্দে। নিস্তব্ধ ঘরটা তখন যেন মুহূর্তের জন্য কেঁপে উঠছে। পুরো বাড়ি তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। হঠাৎ বীরেন্দ্রের দরজায় সশব্দে ধাক্কা দেওয়ার শব্দ দিল। আজকাল বীরেন্দ্র শান্তিতে ঘুমাতে পারে না। সবসময় ওর মনের মধ্যে একটা ভয় উকি দিয়ে যায়। আবছা ঘুমের দরুন দরজায় এই ধাক্কার শব্দটা শোনা মাত্রই ধর্মর করে উঠে বসল বীরেন্দ্র। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। অন্ধকার ঘরে প্রবল বৃষ্টির শব্দ ও মাঝে মাঝে বিদ্যুতের ঝলক ছাড়া আর কিছুই ঠাউর করা যাচ্ছে না। কুপিটা কখন নিভে গেছে বীরেন্দ্র জানে না।
তৎক্ষণাৎ সেই একই শব্দ আবার হলো। এবারে শব্দটা হলো আরো খানিকটা জোরে। বুক ধুকপুক করছে বীরেন্দ্রর। এত রাতে তো ওর ঘরে কারোর আসার কথা নয়, আর আসবেই বা কেন? বাবা মারা যাবার পর থেকে বেশিরভাগ কাজের লোককেও ছাড়িয়ে দিয়েছে। গোটা বাড়িতে এখন হাতে গোনা কাজের লোক আছে, যাদের ওপরে ওঠার অনুমতি নেই। কেবলমাত্র মলয় ছাড়া আর কেউই ওপরে আসে না। তবে কি এত রাতে মলয় এসেছে? প্রশ্নটা মনে আসতেই বীরেন্দ্র গলা উঁচিয়ে জিজ্ঞেস করল, কে? এত রাতে কে এসেছো? মলয় নাকি? কোনো উত্তর এলো না, বরং দরজায় ধাক্কার শব্দটা কিঞ্চিত বেড়ে গেল। বীরেন্দ্র গলা ধরে গেল উদ্দেশ্যে ও আবার প্রশ্ন করল, কে কে এসেছো এত রাতে? কোনো উত্তর নেই, কেবলই পিন পতন নিস্তব্ধতা। বীরেন্দ্রর হঠাৎ মনে পড়ল পাশের গ্রামে এই দিন কয়েক আগে এক জমিদার বাড়িতে রাত দুপুরে ডাকাত দল ঢুকেছিল। অসাবধান হয়ে বাড়ির দরজা খুলে দাওয়াতে সেই ডাকাত কেবল সম্পত্তি নয়, জমিদারের প্রাণও নিতে চেয়েছিল। ভাগ্যক্রমে জমিদার বেঁচে গিয়েছিল। সেই ঘটনার রেশ এখনো আছে চারদিকে। তবে কি বীরেন্দ্রর বাড়িতে আজ ডাকাত হানা দিল? কিন্তু ডাকাত কি এত শান্তপ্রিয় হয়? ঘন ঘন দরজায় টোকা মেরে ডাকাতি করার অনুমতি কি কেউ চায়? বীরেন্দ্র খাট থেকে নেমে দরজার কাছে গিয়ে আবার জিজ্ঞেস করল, বাইরে কে না বললে কিন্তু আমি। বাইরে আমি আছি, তুমি দরজা খোলো। ফিসফিসিয়ে একটা উত্তর এলো, মেইলি কণ্ঠস্বর। বীরেন্দ্র একটু আশ্বস্ত হলেও সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল। এত রাতে কোনো দাসী উপরে আসবে না। তাহলে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, আমি মানে কে? আমি তিমিরা। তিমিরা নামটা শোনা মাত্র বীরেন্দ্র থমকে গেল। তিমিরা এখানে কি করে? ওর পক্ষে এখানে আসাই অসম্ভব। না না, এই হতেই পারে না। ছোটবাবু, ও ছোটবাবু, আমায় ভেতরে আসতে দেবে না? দেবে না বলো? কত কষ্ট পাচ্ছি আমি তোমায় ছেড়ে। দাও না ছোটবাবু, আমায় তোমার কাছে আসতে দাও না। এক মায়াবী আকর্ষণে মন্ত্রমুগ্ধের মতো বীরেন্দ্র ধীরে ধীরে ছিটকানিটা নামিয়ে দরজাটা খুলে দিল। কিন্তু দরজার বাইরে তো কেউ নেই, কেবল ঠান্ডা হাওয়া বীরেন্দ্র শরীর ছুঁয়ে গেল। ঠিক তখনই আবার সেই শব্দ, ঠক ঠক ঠক। সঙ্গে সেই মেইলি কণ্ঠস্বর শোনা গেল, দরজায় নয়, আমি বাগানের দিকের জানলার বাইরে দাঁড়িয়ে আছি। জানলাটা খুলে দাও, আমি ভিতরে আসবো। বীরেন্দ্রর পুরো শরীর হিম হয়ে গেল। জানলা? কিন্তু কিভাবে সম্ভব? বীরেন্দ্রর ঘর তো 4 তলায়। এই উচ্চতায় কোনো মানুষ তো জানলার বাইরে দাঁড়িয়ে থাকতে পারে না। কিন্তু তিমিরা পারে। ও যে আর মানুষ নেই। ঠিক তখনই এক প্রবল ঝড়ের ঝাপটায় দরজাটা খুলে গেল। বাইরে বজ্রপাতের তীব্র গর্জনে মুহূর্তের জন্য বিদ্যুতের নীলচে আলোর ঝলকানি ছুটল চারিদিকে। এই আলোয় বীরেন্দ্র দেখতে পেল জানলায় দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তিকে। গায়ে বেগুনি রঙের শাড়ি চড়ানো একটা মাথাহীন শরীর, যে নিজের কাটা মাথাটাকে নিজের দুহাতে ধরে রয়েছে। বীরেন্দ্র সেই দৃশ্য সহ্য করতে পারল না, ভয়ে দেওয়ালে সিটিয়ে গেল। এই স্কন্ধ কাটা ছায়ামূর্তি বিগত কয়েকদিন ধরে অনবরত বীরেন্দ্রকে ধাওয়া করছে। এই সেই তিমিরা, যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল বীরেন্দ্র, যার সঙ্গে সামনের অগ্রহায়ণে বিয়ে অবধি ঠিক হয়ে গিয়েছিল। হ্যাঁ, এই সেই তিমিরা। ছায়ামূর্তির হাতে ধরা মাথাটার বন্ধ চোখ তৎক্ষণাৎ খুলে গেল। সেই জ্বলন্ত চোখের দৃষ্টি এখন সোজাসুজি পড়ছে বীরেন্দ্রর দিকে। ছোটবাবু, ও ছোটবাবু, আমার সঙ্গে যাবে না? আমি যে তোমায় কত দূর থেকে নিতে এসেছি। এবারের মেয়েটি জানলা দিয়ে নিজের শরীরটা অর্ধেক ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে মেয়েটির হাত থেকে খসে পড়ল ওর মাথা। সেটা গড়িয়ে বীরেন্দ্রর পায়ের কাছে এসে নিজে নিজেই থেমে গেল। তারপর ঠোঁট নড়ে উঠল। হাসি হাসি মুখে মাথাটা বীরেন্দ্রর দিকে তাকিয়ে বলল, এখন আমি দেখতে পাই গো ছোটবাবু, তাই তো তোমায় খুঁজে পেয়ে যাচ্ছি। তুমি যেখানেই লুকাবে
আমি তোমায় ঠিক খুঁজে ফেলবো ছোট বাবু। বীরেন্দ্র দেখলো জানলা দিয়ে সাপের মতো গলে এঁকে বেঁকে মেয়েটির বাকি শরীরটা ওর দিকে এগিয়ে আসছে। এই বিভীষিকাময় দৃশ্য সহ্য করতে না পেয়ে বীরেন্দ্র একটা বিভৎস আর্তনাদ করে নিজের ঘর থেকে ছুটে বেরিয়ে এলো। ও ছোট বাবু, পালাচ্ছ কেন? যেও না ছোট বাবু, তুমি যে আমায় ভালোবাসো, যেও না বলছি। ও ছোট বাবু। বীরেন্দ্রের দিকে ধেয়ে আসছে নুপুরের শব্দ। প্রচন্ড অনুভব করা যাচ্ছে ওর পিছন পিছন কেউ তীরের বেগে ওকে ধাওয়া করছে। বীরেন্দ্র দুবার হোঁচট খেয়ে একবার মুখ থুবড়ে পড়ল। কোনো রকমের ছুটে একতলায় নামল। তারপর বাড়ির বাইরে বেরোতেই মাথা ঘুরে গেল বীরেন্দ্র। সঙ্গে সঙ্গে রাতের প্রহরীরা তাকে ধরে বলল, এই ধর ধর ছোট বাবু রে, ধর। বাঁচাও বাঁচাও, তিমিরা তিমিরা আসছে, তিমিরা তিমিরা আসছে। কথাটা শেষ করতে পারেনি বীরেন্দ্র, তার আগেই ওর শরীর মাটিতে লুটিয়ে পড়ল। সকালের আলো মুখে পড়ল বীরেন্দ্র। ধীরে ধীরে চোখ মেলে দেখল ঘরে অনেকেই তাকে ঘিরে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। এখন কেমন আছেন বীরেন্দ্রবাবু? আপনার এখন বিশ্রাম দরকার। আপনার মনে চাপ পড়েছে। এখন এখন একদম বেশি চিন্তা ভাবনা করবেন না। এছাড়া শরীরটাও খুব দুর্বল আপনার। আমি আমি ওষুধ দিয়ে যাচ্ছি, সময় মতো খেয়ে নেবেন, কেমন? ওষুধ খেলে তো আর ভূতের উপদ্রব থেকে রেহাই পাবো না ডাক্তারবাবু। ভূত? আপনারা বিশ্বাস করবেন না আমি জানি, তবে আজ আমি বলবো। বিগত কয়েকদিন ধরে আমি তিমিরাকে দেখতে পাচ্ছি। ও, ওই পুরোহিত মশাইয়ের মেয়ের কথা বলছেন, যার সঙ্গে আপনার বিয়ের কথা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ওর জন্যই আমার শরীরটা খারাপ হয়েছে। গতকাল রাতে আমি জানলার সামনে ওকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, ওর কাটা মুন্ডুটা হাতে নিয়ে। তারপর ও... আপনি বিলেত থেকে ব্যারিস্টারি পড়ে এসে এই কথা বলছেন বীরেন্দ্রবাবু? চোখে দেখেছি বলেই বলছি ডাক্তারবাবু। আপনি আপনি ভুল দেখেছেন। তিমিরার সঙ্গে আপনার একটা সম্পর্ক ছিল, তাই ওর মৃত্যুর পর আপনি দিশেহারা হয়ে পড়েছেন। আর তাই আপনি এইসব উল্টো পাল্টা দেখছেন। আমি উল্টো পাল্টা দেখছি না, আমি যা দেখেছি তা সত্যি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কিছুদিন একটু পশ্চিম থেকে ঘুরে আসুন না। ওখানে জল বাতাসে আপনার মনের এই ভ্যামো অনেকটাই কমে যাবে দেখবেন। আর আর এই কদিন একটু হালকা খাবার খাবেন, তেল ঝাল মশলা ছাড়া খাবার। পেট গরম হচ্ছে আপনার। যাক, ওষুধ লিখে দিয়ে গেলাম। আমি আমি এখন আসি তাহলে। হ্যাঁ, দরকার হলে ডেকে পাঠাবেন। ডাক্তারবাবু চলে গেলেন। বীরেন্দ্র মলয়কে ডেকে বলল, একটা কাজ করো তো মলয়। হ্যাঁ হ্যাঁ, বলুন ছোটবাবু। আমাদের পুরোহিত মশাইকে একবার ডেকে পাঠাও। মেয়ে গত হবার পর থেকে না উনি এদিকে এসেছেন, না আমি ওনার কাছে গেছি। কাল একবার গেছলুম পুরোহিত মশাইয়ের বাড়িতে। সে কি, আমায় বলনি কেন? কেমন আছেন উনি? কি আর বলবো ছোটবাবু, আপনার অবস্থাও তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। তিমিরা দিদিমণির মৃত্যু আপনি এখনো মানতে পারছেন না, তাহলেই ভাবুন পুরোহিত মশাইয়ের কি অবস্থা হয়েছে। মেয়েকে হারিয়ে এই কয়েকদিনেই লোকটার বয়স যেন 50 বছর বেড়ে গিয়েছে। সত্যি বলতে আমরাও কেউ বিশ্বাস করতে পারছি না যে তিমিরা দিদিমণি আর নেই। এখন এইসব কথা থাক মলয়, তুমি বরং এখনই কাউকে পাঠিয়ে পুরোহিত মশাইকে এখানে আনার ব্যবস্থা করো। মলয় গলায় ঝুলানো গামছা তুলে চোখটা মুছে নিল। তারপর মাথা নিচু করে নিঃশব্দে সেখান থেকে চলে গেল। বীরেন্দ্র খাট থেকে ধীরে ধীরে নেমে ঘরের জানলার সামনে এসে থমকে গেল। এই জানলা থেকেই গতকাল তিমিরাকে ওই অবস্থায় দেখতে হয়েছে। এই ভেবেই গাটা শিউরে উঠল বীরেন্দ্র। ঘটনাটা মাথা থেকে সরাতেই সাহস করে জানলাটার কাছে গিয়ে দাঁড়ালো। বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু আকাশ বেশ মেঘাচ্ছন্ন। জানলা থেকে নিজেদের বাগানে লাগোয়া পুকুরটার দিকে চোখ পড়ল বীরেন্দ্রর। সেই দিকে তাকাতেই ওর মনে পড়ে গেল তিমিরার সেই মিষ্টি নিষ্পাপ মুখটা। তিমিরার সঙ্গে প্রথম দেখা হওয়ার সেই দিনটার কথা যেন আজও চোখের সামনে ভেসে ওঠে বীরেন্দ্রর। বছরখানেক আগের ঘটনা। ব্যারিস্টারি পাশ করে শত কলকাতায় পশর জমি বসেছিল বীরেন্দ্র ঘোষ চৌধুরী।
নিমডাঙ্গা গ্রামের জমিদারের একমাত্র ছেলে, কিন্তু বাবার অকাল প্রয়াণের পর সবকিছু ঘেটে গেল। এখন এই জমিদারির দায়িত্ব বীরেন্দ্রকেই নিতে হবে। তাই খানিকটা বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও কলকাতার বাড়ি আর অমর কাজকর্ম ছেড়ে গ্রামে ফিরল বীরেন্দ্র। বীরেন্দ্র ফটক পেরিয়ে ঘোড়ার গাড়ি থেকে নেমে মূল সদরের দিকে যেতে যেতে ওর চোখ পড়ল বাগানের লাগোয়া পুকুর পাড়ে বসে থাকা একজন অল্প বয়সী মেয়ের দিকে। মেয়েটি এক দৃষ্টে পুকুরের জলের দিকে তাকিয়েছিল। ঠোঁটের কোণে মৃদু হাসি লেগে থাকলেও মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছে ও কোনো গভীর চিন্তায় নিমগ্ন। অচেনা হলেও মেয়েটির প্রতি কেমন যেন একটা টান অনুভব করল বীরেন্দ্র। এ মেয়ে যেন এই বাড়ির দাসীদের মতো নয়। ওর বসে থাকার ভঙ্গিমায় এক ধরনের শান্ত সৌন্দর্য ভাব লুকিয়ে আছে। বীরেন্দ্র ধীরে ধীরে এগিয়ে গেল মেয়েটির দিকে। শুকনো পাতায় বীরেন্দ্রের জুতো পড়তেই খচরমচর শব্দ হল। তৎক্ষণাৎ মেয়েটি চমকে উঠে মুখ না ফিরিয়েই বলল, কে? আমরা কেউই কাউকে চিনতে পারবো বলে মনে হয় না। তোমার নামটা কি জানতে পারি? তারপর না হয় আমি পরিচয় দেব। আমি তিমিরা, এই বাড়ির পুরোহিত মশাইয়ের মেয়ে। এবারে আপনি বলুন। আমি বীরেন্দ্র, এই বাড়ির মালিক। শুনে মেয়েটি সন্ত্রস্ত হয়ে উঠল। তড়িঘড়ি উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হোঁচট খেয়ে পুকুরের দিকে হেলে পড়ে যাচ্ছিল, কিন্তু বীরেন্দ্র দ্রুত ওর হাত ধরে ফেলল। আরে আরে, কি মুশকিল, পড়ে যাচ্ছিলে তো। অন্ধ নাকি? আগে জন্ম থেকেই। মানে? আমি জন্ম থেকেই অন্ধ, তাই বাবা নাম রেখেছিলেন তিমিরা। গোটা দুনিয়াই আমার কাছে অন্ধকার। এক মুহূর্তের জন্য হতচকিত হয়ে গেল বীরেন্দ্র। মেয়েটির এই কঠিন কথাগুলো এত সহজভাবে বলে দিচ্ছে কিভাবে? আঘাতের কথা মানুষ কেঁদে কেঁদেই বলে, কিন্তু তীব্র আঘাতের কথা বলতে গিয়ে মানুষ হেসে ফেলে। তিমিরাকে দেখে খানিকটা এরকমই মনে হলো বীরেন্দ্র। জন্মান্ধ নামক অভিশাপটা ও যেন নির্দ্বিধায় সাধারণভাবেই গ্রহণ করে নিয়েছে। বীরেন্দ্র এক দৃশ্যে তাকিয়ে আছে মেয়েটির আঁখি জোড়ার দিকে। এত সুন্দর মেয়ে, যার চোখ দুটো এত মায়াময়, দেখলে বোঝার উপায় নেই যেন এই চোখে কোনো দৃষ্টিই নেই। এমন সময় পেছন থেকে একটা মৃদু কণ্ঠ ভেসে এলো। ছোট বাবু, আপনি চলে এসেছেন? বীরেন্দ্র পিছন ফিরে দেখল গায়ে নামাবলি জড়ানো এক বৃদ্ধ পুরোহিত দাঁড়িয়ে আছেন কিছুটা দূরেই। তিমিরা বাবার কণ্ঠ শুনে বীরেন্দ্রের হাত থেকে নিজের হাতটা সরিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। বীরেন্দ্র এবারে একটু ইতস্তত করে জিজ্ঞেস করল, আপনি? আমি এই বাড়ির পুরোহিত। আপনি আমায় চিনবেন না, তবে আমি আপনার বাবার মুখে আপনার কথা অনেক শুনেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমিও বাবার মুখে আপনার কথা অনেক শুনেছি। আপনার আমাকে মনে থাকার কথাও নয়। সেই কোন ছোটবেলায় আপনি কলকাতায় চলে গেলেন নিজের মামার বাড়িতে, তখনই শেষ দেখেছিলাম আপনাকে। শেষের দিকে আপনার বাবা আপনাকে খুব মনে করতেন। ছেলেকে চোখের সামনে দেখার আকুলতা ওর শেষ দিনগুলোতে আরো বেড়ে গিয়েছিল। আসলে শহরে একবার গেলে আর গ্রামে ফিরে আসতে ইচ্ছা করে না। তাছাড়া বাবাও মাঝে মাঝেই কলকাতায় এসে দেখা করে যেতেন, কিন্তু কোনোদিন ভাবতেই পারিনি যে শেষবারের মতো বাবাকে দেখতেও পাবো না। আগেরবার যখন কলকাতায় গিয়েছিলেন তখন তো ভালোই সুস্থ ছিলেন। কে জানে এই কয়েক মাসে কি থেকে কি যে হয়ে গেল। ঈশ্বরের ইচ্ছের উপরে কারও হাত নেই ছোটবাবু। যাক, ওর সঙ্গে আলাপ করিয়ে দিই। ও আমার মেয়ে তিমিরা। ওর সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে। মা মরা অন্ধ সমর্থ মেয়ে, তাই ওকে বাড়িতে রেখে আসি না। গ্রামে বদ ছেলে ছোকরাদের নজর তো জানেন, তাই যেখানেই যাই ওকে সাথে করেই নিয়ে যাই। আমার মেয়ে বলে বলছি না, ওর মতো পুজোর কাজ সত্যিই খুব কম মানুষই পারে। বেশ তো, ও কাজ করুক না এখানে। তবে আপনারও তো বয়স হচ্ছে, যেখানে যাচ্ছেন সেখানেই মেয়েকে নিয়ে যাওয়া ঠিক নয়। যখন আপনি কোথাও যাবেন ওকে এই বাড়িতেই রেখে যাবেন। আমি কাজের লোকেদের বলে দেব, ওরা তিমিরার খেয়াল রাখবে। কি তিমিরা, বাবার অবর্তমানে এখানে থাকতে তোমার ভয় করবে না তো? তিমিরা মাথা নিচু করে হাসল, কোনো উত্তর দিল না। হঠাৎ একটা কাক কাকা করতে করতে উড়ে গেল জানলার সামনে দিয়ে। সে তীক্ষ্ণ আওয়াজে চমকে উঠে জানলা থেকে এক পা পিছিয়ে এলো বীরেন্দ্র। অদ্ভুত একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল বুকের ভিতর।
ঠিক তখনই ঘরের দরজার পাশে মলয় এসে দাঁড়ালো। ছোটবাবু, লক্ষ্মীকে দিয়ে খবর পাঠিয়েছিলুম। পুরোহিত মশাই জানিয়েছেন সন্ধ্যের দিকে একবার আসবেন। আচ্ছা ঠিক আছে, আমার খাবার ব্যবস্থা করো, আমি স্নান সেরে আসছি। মলয় মাথা নেড়ে চলে গেল। বীরেন্দ্র জানলার দিকে আর একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। বাইরে সেই ঘন মেঘে ঢাকা আকাশ ও ভেজা মাটির শীতল গন্ধ যেন মিশে আছে এক চাপা অজানা ভয়, যা আতর্কিত হামলা করতে চলেছে বীরেন্দ্রকে। স্নানঘর থেকে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে গোফে তা দিচ্ছিল বীরেন্দ্র। স্নানের পরে শরীরটা খানিকটা হালকা লাগছিল, কিন্তু মনে একটা অজানা অস্বস্তি জমে আছে এখনো। ঠিক তখনই মলয় এসে জানালো, ছোটদাবাবু, খাবার তৈরি হয়ে গিয়েছে। লক্ষ্মীকে আপনার খাবার নিয়ে ওপরে পাঠিয়ে দেব? হ্যাঁ, পাঠিয়ে দাও। মলয় চলে গেল। বীরেন্দ্র পাঞ্জাবিতে সোনার বোতাম লাগাতে লাগাতে মনটা অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য গুনগুন করে একটা গান গাইছিল। হঠাৎ তখনই ছোট বাবু, ও ছোট বাবু। কণ্ঠটা শুনে বীরেন্দ্রর হাত কেঁপে উঠল। এক ঝটকায়ও ফিরে তাকালো জানলার দিকে। বাইরে ধূসর আকাশ আর ভেজা কাঠের ফ্রেম ছাড়া সেখানে আর কাউকেই দেখা গেল না। তবে কি মনের ভুল? আবারও আয়নার দিকে ফিরল বীরেন্দ্র। গান ধরল আবার। একটা চিরুনি তুলে আয়নার দিকে তাকাতেই ওর পুরো শরীরের রক্ত নিমিষে জমে গেল। আয়নার ভিতর নিজের প্রতিবিম্ব ঠিক পাশে দাঁড়িয়ে আছে তিমিরা। তার মাথাবিহীন শরীরটা হাতে ধরে রয়েছে সেই বিভৎস কাটা মাথা। দুটো চোখ চলছে অস্বাভাবিক উজ্জ্বলতায়। ঠোঁটের কোণে ফুটে উঠেছে একটা শীতল পৈশাচিক হাসি। আয়নার মধ্যে সেই বিভৎস মূর্তি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। কাটা মাথাটা মৃদু স্বরে বলছে, আমার সঙ্গে যাবে না তুমি? এসো, আমি যে তোমায় নিতে এসেছি। এসো। না 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 না! চিৎকার করে উঠল বীরেন্দ্র। গলা শুকিয়ে এলো, বুক ধরফর করতে লাগলো। চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। আসবো ছোট বাবু? চমকে চোখ খুলল বীরেন্দ্র। সামনে আর কেউ নেই। আয়নায় শুধু ওরই প্রতিবিম্ব দেখা যাচ্ছে। আসবো ছোট বাবু? পেছনে ঘুরে দেখল লক্ষ্মী মাথায় ঘোমটা দিয়ে মুখ ঢেকে হাতে রূপোর থালা নিয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। নিজেকে যতটা সম্ভব স্থির রেখে বীরেন্দ্র গলা পরিষ্কার করে বলল, হ্যাঁ এসো, টেবিলের ওপর রাখো খাবারটা। লক্ষ্মী এসে থালা রাখল, সঙ্গে এক গ্লাস জল এগিয়ে দিল। বীরেন্দ্র থালার পাশে জল ছিটিয়ে ঢাকনা খুলতেই আর্ত চিৎকার করে চেয়ার থেকে ছিটকে পড়ে গেল মাটিতে। থালার মধ্যে রাখা আছে একটা কাটা মাথা। এসব কি? লক্ষ্মীর দিকে তাকাতেই সে মৃদু স্বরে বলল, কেন ছোট বাবু, আপনি তো এটা ভালোবাসেন। মানে? আপনি তিমিরাকে ভালোবাসেন না ছোট বাবু? তাই তো আমি এটা নিয়ে এলুম আপনার জন্য। তবে মাথাটুকু নিলেই যে হবে না, ধরটাও তো নিতে হবে, তাই না ছোট বাবু? এই বলেই দাসী মুখের থেকে ঘোমটা সরিয়ে দিল। মুখ? কোথায় মুখ? মাথাহীন একটা জীবন্ত ধর দাঁড়িয়ে আছে বীরেন্দ্রর সামনে। বীরেন্দ্র হুড়মুড় করে ঘর থেকে পালাতে গিয়েছিল, তখনই মলয় এসে ওকে চাপটে ধরল। কি হয়েছে ছোটবাবু? আপনার চিৎকার শুনলাম মনে হলো। ঘরে 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 থালায় থালায় তিমিরার মাথা মাথা। কি বলছেন বাবু? ঘরে তো শুধু লক্ষ্মী আছে, আর তো কেউ নেই। বীরেন্দ্র পিছন ফিরে দেখল ঘরের এক কোণে ভয় পেয়ে দাঁড়িয়ে আছে লক্ষ্মী। এই লক্ষ্মী, তুই কি করেছিস রে? हमने तो कुछ नहीं किया। ছোট বাবু তো কাতলা মাছের মুড়ো ভালোবাসে, हम वही लाके दिया है। কাতলা মাছের মাথা না ছাই? ওটা তিমিরার মাথা। দেখো ঠিক করে। ওই যে। বীরেন্দ্র টেবিলের উপর রাখা থালার দিকে দেখিয়ে অবাক হলো। দেখলো থালার মধ্যে সত্যিই একটা বিশাল কাতলা মাছের মুড়ো রাখা আছে। তবে কি সবটাই চোখের ভুল? আপনার শরীর ঠিক আছে তো? ডাক্তার ডাকবো ছোটবাবু? না না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। এই খাবার দাবার নিয়ে যাও, আর আমার না বলা পর্যন্ত কেউ যেন এই ঘরের ধারে কাছেও না আসে। স্পষ্ট করে বলে দিলাম তোমাদের,
একমাত্র যদি পুরোহিত মশাই আসেন তখন ওনাকেই আমার ঘরে পাঠাবে, মনে থাকবে? আজ্ঞে ছোটবাবু। দাসী আর মলয় থালা তুলে নিয়ে নীরবে চলে গেল। বীরেন্দ্র ধীরে ধীরে ফিরে এসে জানলার পাশের চেয়ারে এসে বসল। বুকের ভিতর কাঁপুনি এখনো কমেনি। এভাবে চলতে থাকলে পুরো গ্রামে রটে যাবে। গ্রামের নতুন জমিদার পাগল হয়ে গেছে, কিংবা হয়তো সত্যি বীরেন্দ্র পাগল হয়ে যাবে। না না, এইসব থেকে বেরোতেই হবে। কলকাতায় পালিয়ে যাবে, কিন্তু ভূতের থেকে কি পালানো সম্ভব? নিজেকে সামলে নেওয়ার জন্য চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসল বীরেন্দ্র। সঙ্গে সঙ্গে ওর চোখের সামনে ভেসে উঠল সেই বিভীষিকাময় দৃশ্য। মনে পড়ল সেই অভিশপ্ত দিনটার কথা, 1 মাস আগের কথা। সেদিন ভোরবেলায় গ্রামে 2 কাঠুরে গিয়েছিল জঙ্গলের ভিতরে শুকনো কাঠ কুড়োতে। কি রে, আজ আসতে দেরি হলো যে? হ্যাঁ রে, আজ শরীরটা সকাল থেকেই ম্যাচ ম্যাচ করছিল, বাধ্য হয়ে এলাম। ঘরে চাল ডাল বাড়ন্ত, কাঠ বেচে পয়সা পেলে চাল ডাল আলু কিনে নিয়ে যাব। সত্যি রে, এত কম টাকার জন্য গতরে খাটুনি আর পোষায় না। সামনেই তো বর্ষাকাল, তখন শুকনো কাঠের আকাল পড়বে। কি যে খাবো তখন কে জানে। প্রত্যেক বছরই এই সময় খাবার জোটে না, এতে আর নতুন কি। এই এই রামু, ওইদিকে দেখ দেখ, কি একটা যেন পড়ে আছে না? কই, কিছু দেখতে পাচ্ছি না তো। আরে ওই যে ঝোপের আড়ালে বেগুনি রঙের কাপড় পরা। হ্যাঁ, ঠিক বলেছিস তো। চল তো দেখি। দুজনে এগিয়ে গেল ঝোপঝাড়ের দিকে। সেখানেই ওরা আবিষ্কার করলো বিভীষিকার চূড়ান্ত রূপ। ঝোপের আড়ালে পড়েছিল এক নারী মৃতদেহ। তার ধর থেকে মুন্ড আলাদা হয়েছে। নিথর ও রক্তশূন্য দেহটা পড়েছিল একটা গাছের নিচে, আর মাথাটা কিছুটা দূরে একটা ঝোপের আড়ালে। মেয়েটির মুখটা ওদের চেনা। গ্রামের বুড়ো বটতলার মন্দিরের একমাত্র পুরোহিত মশাইয়ের অন্ধ মেয়ে তিমিরা। মায়াময় শান্ত স্বভাবের সেই মেয়েটির এমন মৃত্যুর খবর পেয়ে গ্রামের কেউই বিশ্বাস করতে পারছিল না। খবরটা ছড়িয়ে পড়তেই পুরো গ্রাম ছুটে যায় জঙ্গলের ওই নির্জন স্থানে। পুরোহিত মশাই আর বীরেন্দ্র সেখানে পৌঁছে যায়। পুরোহিত মশাই ছুটে গিয়ে নিজের মৃত কন্যার দেহ থেকে ছিটকে পড়েন মাটিতে, সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে পড়ে। আর বীরেন্দ্র, তিমিরার সেই নৃশংস মৃত্যুতে বীরেন্দ্র স্তব্ধ হয়ে যায়। এমন শান্ত ভদ্র অন্ধ মেয়েটিকে এভাবে কে হত্যা করতে পারে? কোনো গুপ্ত কাপালিকের আগমন হয়েছে ভেবে ভীতি প্রদর্শন করে গ্রামের প্রত্যেকে। সেই দিনটার কথা আজও বীরেন্দ্রের স্মৃতিতে ডগডগে আগুনের মতো জ্বলছে। বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে, থামার লক্ষণ নেই। মাঝে মাঝে প্রবল বজ্রপাতের শব্দে কানে তালা লেগে যাচ্ছে। বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। বৃষ্টি নামার আগে যেটুকু আলো ছিল তাও এখন গিলে ফেলেছে ঘন মেঘের দল। বীরেন্দ্র বসে আছে জানলার ধারে। ঘরের ভিতর আলো বলতে শুধু টিমটিম করে জ্বলছে একটাই হ্যারিকেন। ঘরের দেওয়ালের কোনায় কোনায় অন্ধকার জমে আছে। হঠাৎ ঘরের দরজায় ঠক ঠক শব্দে চমকে উঠল বীরেন্দ্র। ছোট বাবু, আসবো? চমকে উঠে দরজার দিকে তাকালো বীরেন্দ্র। ঘরে মৃদু আলোতে দেখল দরজার বাইরে দাঁড়িয়ে আছেন পুরোহিত মশাই। আসুন আসুন, আপনারই অপেক্ষা করছিলাম সকাল থেকে। মলয় বলল আপনার শরীর খুব একটা ভালো নেই, তা এখন কেমন আছেন? বয়স বেড়েছে ছোট বাবু, তার উপর মেয়ের অভাবে চলে যাওয়াটায় আমার শরীর ও মন একেবারেই ভেঙে গেছে। সবই বুঝতে পারছি, কিন্তু এভাবে ভেঙে পড়লে তো চলবে না। নিজের মনকে শক্ত করুন। মেয়েকে হারিয়ে একজন বাবা কেমন করে ভালো থাকবে বলুন তো? তিমিরাকে তো আপনি বিয়ে করতে চেয়েছিলেন। আপনি তো জানেন ও কত ভালো মেয়ে ছিল, অমন নিষ্পাপ ফুটফুটে মেয়ে। ওর সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না, এমনকি এই গ্রামেও সবাই ওকে খুব ভালোবাসত। যে পাষণ্ড এমন কুকর্ম করেছে তাকে শাস্তি পেতেই হবে। দেখবেন ঈশ্বর নিশ্চয়ই এর বিচার করবেন। কিছু মনে করবেন না পুরোহিত মশাই, এসব ভাবলে তো আর আপনার মেয়ে ফিরে আসবে না। তাই এসব নিয়ে না ভেবে আমাদের কাজের কথাটা ভাবা উচিত। কি কাজের কথা ছোট বাবু? আপনি তিমিরার বাবা, তাই আপনাকে কিভাবে কথাগুলো বলবো
বুঝতে পারছি না, কিন্তু এখন যে না বললেই নয়। আপনি বলুন না ছোটবাবু, কি হয়েছে? আগে হ্যাঁ, আসলে আপনি তো জানেন তিমিরাকে আমি ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এসব যে হয়ে যাবে সেটা কোনোদিনও ভাবিনি। সে আর বলতে ছোটবাবু, ওই অন্ধ মেয়েটাও কিন্তু আপনাকে অন্ধের মতো ভালোবাসতো। কিন্তু ওর ওই ভালোবাসাই যে আমার গলার দড়ি হয়ে গেছে পুরোহিত মশাই। মানে কি বলছেন ছোটবাবু? কিছুদিন আগে থেকে ব্যাপারটা শুরু হয়েছে। তিমিরা আমায় যেখানে সেখানে দেখা দিচ্ছে, আমায় ভয় দেখিয়ে চলেছে জানেন। আমি আমি আর পারছি না পুরোহিত মশাই, আমি আর পারছি না। আমার মনে হচ্ছে তিমিরার আত্মা এখনো মুক্তি পায়নি। আপনি তো ব্রাহ্মণ মানুষ, কিছু একটা ব্যবস্থা করার হাত থেকে আমায় মুক্তি দিন, আমায় বাঁচান। গয়াতে গিয়ে পিণ্ডি দিন, খরচের সব ব্যবস্থা আমি করে দেব। আকাশে তৎক্ষণাৎ এমন এক গর্জন হলো যেন দূরে কোনো দৈত্য হা করে ডেকে উঠল। বৃষ্টি ততক্ষণে আরো জোরে পড়ছে। ঘরের ভিতরে হালকা কুয়াশার মতো জলীয় বাষ্পতে ছেয়ে গেছে। হ্যারিকেনের আলোয় চারপাশে ধোঁয়াটে একটা বলয় তৈরি হয়েছে। শোনা যাচ্ছে ব্যাঙের ডাক, ঝিঝির ডাক আর একদল কুকুরের কান্নার শব্দ। পুরোহিত মশাই স্তব্ধ হয়ে বসে রইলেন, তারপর বললেন, তিমিরা আপনাকেও দেখা দিচ্ছে? যদিও মারা যাওয়ার পর আমরা অনেক সময় আমাদের প্রিয় মানুষকে আমাদের সঙ্গে নিয়ে যেতে চাই, এ কথা সত্যি। হতে পারে তিমিরাও নিজের প্রিয় মানুষটাকে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করছে। কি বলেন? আপনাকেও দেখা দিচ্ছে মানে? শুধু আপনাকে নয়, আমাকেও ও দেখা দিয়েছে। বীরেন্দ্রর হাত পা থরথর করে কেঁপে উঠল। প্রবল শীতল বাতাসের মধ্যেও ওর শরীরটা নিমিষেই ঘরমাক্ত হয়ে উঠল। তিমিরা কি ওর একটা কাটা মাথা হাতে নিয়ে আপনাকেও ভয় দেখিয়েছে? ও আমার একমাত্র মেয়ে, ওকে ভয় কেন পাবো বলুন তো? হ্যাঁ, আমার মেয়েটাকে যে দেখতে পাচ্ছি এটাই তো অনেক। তবে প্রথম দিন ওকে যখন দেখেছিলাম তখন একটু ভয় ভয় করেছিল, কিন্তু কাল আমার সব ভয় কেটে গেল। কেন? কাল ভয় কেটে গেল কেন? এর আগে যতবার দেখা দিয়েছিল ততবার ও আমার সঙ্গে কোনো কথা বলেনি, নয় কাঁদতো আর নয় আমার দিকে তাকিয়ে হাসতো। কিন্তু কাল কি? কাল ও আমায় গল্প বলল। গল্প করলো আপনার সঙ্গে? না না, গল্প করেনি, গল্প বলেছে। পুরোহিত মশাইয়ের চোখে একে ঝিলিক খেলে গেল। মেয়েকে ফিরে পেয়ে ভদ্রলোক যেন খুব একটা অখুশি নয়। তবে কি ভৌতিক সঙ্গ পেয়ে লোকটা এর মধ্যেই পাগল হয়ে গেল? বীরেন্দ্র কোনো কথা না বলে পুরোহিত মশাইয়ের দিকে তাকিয়ে রইল। পুরোহিত মশাই জানলার দিকে তাকিয়ে ঝমঝম করে পড়া বৃষ্টির ধারালো ফোঁটা দেখতে দেখতে বললেন, কাল ও আমায় যে গল্পটা বলল শুনবেন ছোটবাবু? গতকাল রান্না করে খেতে ইচ্ছে করছিল না বলে একটু ফল কেটে নিয়ে সবে খেতে বসেছি, তখনই হঠাৎ আমার ঘরের জ্বলন্ত লম্ফটা ফু দিয়ে কেউ যেন নিভিয়ে দিল। আমি বুঝলাম আমার মেয়ে এসেছে। ও নিজের আগমন মাঝে মাঝে এইভাবে জানান দিত। আমি জিজ্ঞাসা করলাম, মা তিমিরা, তুই এলি মা? এসেছি বাবা। তোর পছন্দের ফল কেটেছি মা, খাবি? গলা কাটা আত্মারা কিছু খেতে পারে না বাবা। তোর সঙ্গে কে করলো মা এসব? কেন করলো বল না আমায় মা। ও মৃদু হাসলো, সঙ্গে সঙ্গে একটা বাজ পড়ল। বিদ্যুতের ঝলকে দেখলাম আমার পাশে হেলান দিয়ে বসে আছে এক মুন্ডবিহীন দেহ, তার কোলে রয়েছে একটা কাটা মাথা। সেই মুখটা তিমিরার, সে বিষয়ে সন্দেহ নেই। স্পষ্ট বুঝতে পারলাম কাটা মাথাটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বল না মা, কি এমন কাজ করলো? কেন করলো? কি পেল এটা করে? যেই কাজ করেছে সে নিজের ভাগ্যের দোষ কাটানোর জন্য আমায় বলি দিয়েছে। ভাগ্যের দোষ? হ্যাঁ, তার কুষ্ঠিতে তার 32 বছর বয়সে একটা বিরাট বড় ফাড়া ছিল। সেই ফাড়া থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য সে এক তান্ত্রিকের কাছে গিয়েছিল। সেই তান্ত্রিক তাকে জানায়, তোর কুষ্ঠিতে চন্দ্রভ্রষ্ট ভাগ্য দোষ রয়েছে। এই দোষ একরকমের মারণ দোষ। এই ফাড়া সহজে কাটে না।
বাবা, এমন কথা বলবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। শুধু এই দোষ থেকে আমায় মুক্ত করুন। এই দোষ থেকে মুক্ত হওয়ার জন্য যা করতে হবে তোকেই চেষ্টা করতে হবে। আমি শুধু তোকে একটা রাস্তা দেখিয়ে দিতে পারি। আগামীকাল অমাবস্যা, স্নান সেরে এই বস্ত্রে একটা ঝোলায় কয়েকটা জিনিস নিয়ে শ্মশানে চলে আয়। তারপর একটা যজ্ঞ করে সেই ফাড়া আমি কিছুদিনের জন্য ঠেকিয়ে রাখবো। কিন্তু 33 বছরে পা দেওয়ার আগে তোকে একটা কাজ করতে হবে, তারপরই তুই ওই দোষ মুক্ত হবি। বেশ বেশ বাবা, আমি কাল আসবো। আপনি বলুন আমায় কি কি আনতে হবে। পরের দিন পুরোহিতের বলা কথা মতো সে পৌঁছে গেল শ্মশানে। শুরু হলো যজ্ঞ। ওম রিং কালী ভদ্র কালী অঘরে চণ্ডে স্বাহা। ওম রিং কালী ভদ্রে কালী অঘরে চণ্ডে স্বাহা। ওম রিং কালী ভদ্রে কালী অঘরে চণ্ডে স্বাহা। তোর বিপদ এখনো পুরোপুরি কাটেনি। নে, এই তাবিজটা ধর, কাল এটা গলায় পড়বি। তুই ছাড়া এই তাবিজ যেন কারো নজরে না পড়ে, তাহলেই কিন্তু এর গুণ শেষ হয়ে যাবে। এই তাবিজ ধারণ করার পর থেকে তোর হাতে আর 1 বছর সময় থাকবে। এই 1 বছরের মধ্যে যদি তুই একজন নিরীহ মানুষের বলি দিতে পারিস, তবেই তোর ফাড়া চিরতরে কেটে যাবে। তখন তুই চক্রভ্রষ্ট দোষ থেকে মুক্তি পাবি। নরবলি? কি বলছেন বাবা? না 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 না, এই কাজ আমি পারবো না। না পারলে মরবি তুই। না 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 না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। আমি করব, মানে দেব, নরবলি দেব। লোক লাগিয়ে কোনো অসহায় নিরীহ মানুষকে তুলে এনে নরবলি দেব। অত সহজ নয় হে। যাকে তাকে বলি দিলে হবে না। যে ব্যক্তিকে তুই বলি দিবি সেই ব্যক্তি বলি দেওয়ার মুহূর্তে যাতে বুঝতে না পারে যে সে বলি হতে চলেছে। একবার যদি সে বুঝতে পারে, ছটফট করে কিংবা এই নিয়মে বাধা দেয়, তাহলে তোর ভাগ্য দোষ আবার গেঁথে বসবে তোর জীবনে। কিন্তু বলি দেওয়ার আগের মুহূর্তে তো অবুঝ নিরীহ পশুও ছটপট করে। তাহলে তো মানুষ বাধা দেবেই বাবা, ছটপট করবেই। সেটা হলে তোর কার্যসিদ্ধি হবে না। তবে কি চোখ বেঁধে? যার তার চোখ বাঁধবি কি করে? চোখ বাঁধার সময় তো সে তোকে বাধা দেবে। বলির দিন বলির পাত্র যদি কোনোভাবে কোনো স্থানে তোকে বাধা দেয়, তাহলে তোর কাজ অসম্পূর্ণ রয়ে যাবে। আমি তোকে কি করতে হবে বললাম, এবারে তুই কিভাবে কি করবি সেই উপায় তোকেই বার করতে হবে। এখনো সময় আছে, মন দিয়ে ভাব। তারপর অনেক খোঁজ খবর লাগিয়েও সে নিজের বলির উপযুক্ত মানুষ খুঁজে পেল না। কিন্তু সেও আশা করেনি এই গ্রামে এসে সে এমনই একজনকে নিজের বাড়ির দোরগোড়ায় পেয়ে যাবে। হ্যাঁ বাবা, আমি ছিলাম তার উপযুক্ত বলির পাত্রী। তুমি যেদিন দূরের গ্রামে ভজহরি কাকুর বাড়িতে পুজো করতে গেলে, তখন তুমি 1 রাতের জন্য তার কাছেই আমায় গচ্ছিত রেখে গেলে। সে আমায় ভুলিয়ে নিয়ে জঙ্গলে গেল। আমি তাকে বিশ্বাস করতাম, ভালোবাসতাম। ভালোবাসায় তো সাধারণ মানুষই অন্ধ হয়ে যায়। তাহলে এই অন্ধ মেয়েটা কতটা অন্ধ ছিল সেটাই ভাবো। আমিও তার হাত ধরে বেরিয়ে পড়লাম। মাঝপথে গিয়ে সে হাত ছাড়িয়ে নিয়ে একটা চিৎকার করে উঠল। আমি চমকে উঠে জিজ্ঞাসা করলাম, কি হলো তোমার? আরে দেখো না, পাটা মুচকে পড়ে গেলাম। এই একটু নিচু হয়ে তোমার হাতটা দাও তো, আমি উঠতে পারছি না যে। কিন্তু আমি তো তোমায়। একটু কাছে এসো। হ্যাঁ, আর একটু না 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 না, সোজা এসো। হ্যাঁ, এবার একটু ডান দিকে সামান্য, আর একটু। হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। এবার নিচু হয়ে হাতটা দাও। হ্যাঁ, এই যে উঠে এসো। তিমিরা, আর একটু নিচু হও। এই যে, আর একটু। আমি মাটিতে বসে ঝুঁকে পড়লাম।
আর তখনই বিনা মেঘে বজ্রপাতের মতো আমার ঘাড়ে নেমে এলো একটা শীতল ধারালো বস্তু। আমি অনুভব করার আগেই আমার ধর থেকে মাথা আলাদা হয়ে গেল। একবার চিৎকার অবধি করতে পারিনি জানো। নিমেষেই আমার জীবন আমারই ভালোবাসার মানুষের হাতে নিষ্ঠুরভাবে শেষ হয়ে গেল। কি বলছিস তুই পুরোহিত? বাঘ যেমন শিকার সামনে পেয়ে ফুঁসে ওঠে, ঠিক তেমনি বীরেন্দ্র হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রইল পুরোহিতের দিকে। হ্যারিকেনের আলোটা কমে গেছে, তবুও আপনার গলায় ঝোলানো তাবিজটা একটু একটু দেখা যাচ্ছে। আজ ঠিকভাবে পাঞ্জাবির বোতামটা লাগাতে ভুলে গেছেন বুঝি? তোকে ডেকে পাঠিয়েছিলাম তোর মেয়ের আত্মার হাত থেকে মুক্তি পেতে চেয়েছিলাম বলে, কিন্তু এখন মনে হচ্ছে তোকেও তোর মেয়ের কাছে পাঠানোর ব্যবস্থা করতে হবে। পারবেন না হে, পারবেন না। আপনার নোংরা খেলা আজ শেষ হবে। 32 বছর বয়সে যে ফাঁড়ার ভয় আপনি পেয়েছিলেন এবং যেই ফাঁড়া থেকে নিজেকে বাঁচানোর জন্য আমার মেয়েকে বলি দিয়েছিলেন, সেই ফাঁড়া থেকে আর আপনার বাঁচা হলো না। আপনি নিজের হাতেই নিজের বিপদকে ডেকে এনেছেন। চুপ কর বলছি। কথাটা বলেই বীরেন্দ্র ঝাঁপিয়ে পড়ল পুরোহিত মশাইয়ের উপর। তারপর 2 হাত দিয়ে পুরোহিত মশাইয়ের গলা টিপে ধরল। শালা মর, তবে মেয়েকে মেরেছি, বাপকেও মারবো। ছোট বাবু, ও ছোট বাবু! নিচের তলা থেকে হাঁক দিল মলয়। চমকে উঠল বীরেন্দ্র, তবুও পুরোহিত মশাইয়ের গলা থেকে হাত সরালো না। মলয় উপরে আসছে না তো। ভয় হলো বীরেন্দ্র। এমন সময় মলয় নিচ থেকে আবার হাঁক দিল, ও ছোট বাবু, বলছি পুরোহিত মশাই এসেছেন, ওনাকে ওপরে পাঠিয়ে দেব। কথাটা শুনে বীরেন্দ্রর পিঠ দিয়ে একটা ঠান্ডা জলের স্রোত নেমে গেল। এক ঝটকায় সামনে তাকিয়ে দেখল পুরোহিত মশাই নয়, ওর সামনে বসে আছে তিমিরা। বীরেন্দ্র ছিটকে পিছনে সরে এলো। তিমিরা নিজের কাটা মাথাটা হাতে নিয়ে মুখ দিয়ে চুকচুক শব্দ করে বলল, বলি দিয়েছে তোমার মরণ টলল না ছোট বাবু। এসো, এবার যে তোমার সময় হয়েছে। চক্রভ্রষ্ট ভাগ্যদোষের শেষ ভাগটা যে এবার শেষ করতে হবে। না 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 না! মলয় সহ পুরোহিত মশাই ও আরো অনেকে বীরেন্দ্রর আর্তনাদ শুনে উপরে এসে দেখে বীরেন্দ্র নিথর নির্জীব শরীরটা পড়ে আছে ঘরের এক কোণে। আর সেই শরীর থেকে মাথাটা ছিঁড়ে কেউ যেন নৃশংসভাবে আলাদা করে দিয়েছে। শুনছিলেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প। গ্রামের নাম নিমডাঙ্গা। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার ছিলাম আমি, দিব্যেন্দু। অন্যান্য চরিত্রে ছিল শান, সৃষ্টি, রাজ, সুজয়, পার্থ, অরণ্যদেব, খুশি, অভিক এবং সৌরভ। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্প জানাবেন কিন্তু আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকেই আছেন যারা আমাদের গল্প শোনেন তো ঠিকই, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। দেখা হবে অন্য কোনো গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এমন করেই ভালোবাসুন আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গকথাকে।